আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশন যত স্বাধীন হোক, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের সহযোগিতা প্রয়োজন বললেন সিএসি। ভোটের আগেই নতুন আচরণবিধি প্রণয়ন। টাকা পাচার ও দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান। আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল দুপুরের মধ্যে হল ছাড়ার নির্দেশ। ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধে পুলিশের লাঠিচার্জ। ইরানের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের, তেল আবিবে নতুন করে হামলা। জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করল রাশিয়া, চীন, পাকিস্তান। এবং সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে হিমশিম কমিশন, সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে বিএনপির বিপরীত মেরুতে জামায়াত, এনসিপি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল হবে জানিয়ে সিএসি বলেন, ভোটের আগে আচরণবিধি প্রণয়নের চেষ্টা চলছে। ঐশী গোস্বামী, প্রমা রিপোর্ট। সকালে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি। এ সময় তিনি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ভোটের মাঠের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনে লাগবে সরকারের সহযোগিতা। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারের সঙ্গে দেখা করতে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে তারা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন। এত বড় একটা নির্বাচন হবে, আমাদের নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। যদি টাইমলি যদি কোনো কারণে রিসিভ না হয়, 2-4 দিন এদিক ওদিক হতে পারে। এটা একটা সম্ভাব্য একটা পরিকল্পনা, আমাদের কর্মপরিকল্পনা। এ সময় ভোটের কর্মপরিকল্পনা এগিয়ে চলছে বলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যথাসময়ে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। সময় মতো যোগাযোগ হবে, সব আপনারা জানবেন এবং সময় হলে সবকিছু জানতে পারবেন। ঐশী গোস্বামী, প্রমা, 18 বাংলা, ঢাকা। দেশ পুনর্গঠনে সবাইকে একজোট হয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত সরকার টাকা পাচার ও দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, দেশকে নতুন করে তৈরি করতে যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, ইউনূস তারেক বৈঠকের পর নির্বাচন নিয়ে জনমনে স্বস্তি ফিরেছে, কিন্তু জনসমর্থনহীনরা এই বৈঠক নিয়ে অস্বস্তিতে আছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সুযোগ তৈরি হয়েছে দেশ গঠনের। কিন্তু কিছু ঘটনার কারণে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর আবার আশার আলো জেগেছে। তারুণ্যের দল এনসিপিকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারকে তারা সহায়তা করবে। আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা, এই নবীনেরা যারা এই বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, তারা তারুণ্য যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। অন্তর্বর্তীকালীন সরকার ভালো কাজ করছেন, আমাদেরকে
পথ দেখাচ্ছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ধোঁয়াশা অনেকাংশে কেটে গেছে। অভিযোগ করেন, যাদের জনসমর্থন নেই তারাই লন্ডন বৈঠক নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন কি বলবেন না, আপনারা বিব্রত, জাতি বিব্রত। আরে ভাই, জাতির হোলসেলারে কি আপনারা নিয়েছেন? আপনাদের দল বিব্রত হয়েছে, সেটা বলতে পারেন। সভা হওয়ার আগের আর পরের অবস্থা দেখেন, এই দেশের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে, শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। বিএনপি সংস্কারের পক্ষে দাবি করে তিনি বলেন, সে লক্ষ্যেই জন আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে পেশ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 22 জন রোববার দুপুর 12টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত ও MBBS পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনায় আওতামুক্ত থাকবেন। প্রতিষ্ঠানের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলমান অচলাবস্থা নিরসনে ঢাকা মেডিকেল কলেজ কাউন্সিলের জরুরি সভার এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের নতুন আবাসিক ও একাডেমির ভবনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর নতুন বাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভে লাঠি চার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। কুড়িল বিশ্বরোগ বাড্ডা সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর দাবি না মানলে কাল থেকে ঢাকা ব্লকেটের হুমকি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় নতুন বাজার এলাকায় সকালে রাস্তা অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। এরপর পরই বল প্রয়োগে যায় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ, ধস্তাধস্তি। কয়েকজনকে আটক এবং বেশ কয়েকজন আহত হওয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। আলোচনা চলছিল কোথায় কিভাবে রাস্তা ছেড়ে দেওয়া যায় কি যায় না। ওই মুহূর্তে আলোচনার সময় আপনার সবার কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখবেন যে ওই মুহূর্তে ওরা আমাদের উপর হামলা করে। কথা বলার একটা পর্যায়ে পুলিশ পিছন থেকে বাঁশি দিতে দিতে এসে আমাদের উপর লাঠি চার্জ করে। আমাদের একজন আপুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, রাস্তায় ফেলছে। ফায়াজ ভাইকে রাস্তায় ফেলে লাঠি দিচ্ছে, লাঠি চার্জ করছে। আমাকে মারছে, আমার মাজায় মারছে, ওনাকে মারছে, ওনার পায়ে মারছে, একজনের পা ভাঙছে। কত কোটি টাকা ঢুকলে, কত কয়েক হাজার কোটি টাকা ঢুকলে ভাটারা থানা, বাড্ডা থানা, গুলশান থানা, শুনেছি রাজারবাগ থেকেও পুলিশ আসছে, তারা এই শিক্ষার্থীদের উপর হামলা চালায়। কথায় কথায় বহিষ্কার নয়, এটা সকল জায়গা থেকে বাদ দিতে হবে। বহিষ্কারের পদক্ষেপ কোনোভাবে সম্ভব হবে না। তবে 10 মিনিটের ব্যবধানে আবারও রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। পুলিশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন তারা। এ সময় অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেয় আন্দোলনকারীদের সাথে। যে পুলিশ সদস্যরা আমার শিক্ষার্থী ভাইদের উপর হামলা করেছে, আমরা চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য যা করা লাগে তাই করব। এত বড় সাহস বাংলাদেশের কোন পুলিশের নেই। যেটা হাসিনার আমলে ছিল, তাহলে হাসিনার পদত্যাগের পরে নতুন পরবর্তী বন্দোবস্তের বাংলাদেশে এই পুলিশ সদস্যরা কার উদ্দেশ্য তারা হাসিল করতেছেন, আমরা ধরে নেব তারা ওই ফ্যাসিস্টেরই দোসর। তবে এই ঘটনায় পুলিশের বল প্রয়োগের অভিযোগটি ভিত্তিহীন বলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে ডিএমপি। বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবি না মানলে রবিবার ঢাকা ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। ক্ষমতার ভারসাম্যের জন্য জাতীয় সংসদের উচ্চ কক্ষের প্রস্তাব করা হয়েছে, কিন্তু সংসদের আসনের অনুপাতে উচ্চ কক্ষ হলে তা কোনো কাজে আসবে না বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার। এনসিপি বলছে, পিআর পদ্ধতির পাশাপাশি নির্বাচনের আগে দলগুলোকে উচ্চকক্ষে যাদের সদস্য করা হবে সেই তালিকা প্রকাশ করতে হবে।
অন্যদিকে ভোটের অনুপাতে আসন বণ্টনের দাবি জানিয়ে ডান ও বাম দলগুলো বলছে এতে করে উচ্চকক্ষে ছোট দলগুলোর উপস্থিতি বাড়বে। খায়রুল ইসলামের রিপোর্ট। জাতীয় সংসদের উচ্চকক্ষকে ভোটের অনুপাতে আসন বণ্টন কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়েই এই আলোচনা। মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশন আয়োজিত এই আলোচনায় অংশ নেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সহ জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, ইসলামিক আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ক্ষমতার ভারসাম্য আনতে জাতীয় সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করার পক্ষে মত দেন বেশ কয়েকটি দলের নেতারা। আমরা যদি সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশে ক্ষমতার কাঠামোর একটা ভারসাম্য এবং জবাবদিহি আনার প্রয়োজনীয় অপরিহার্য যেই সমস্ত সংস্কার সেগুলো যদি পিপলের কাছে নিয়ে যেতে পারি, ইলেকশনের চেহারাও বদলে যেতে পারে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সংসদ সদস্যরা দলের পক্ষে ভোট দিবেন, মানে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। এটাকে ওনারা ডিসেন্ডিং ভয়েস হিসেবে রাখছেন। 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ থাকতে পারবে না, যেটা আমাদের দলে আমরা বলছি 2 বার বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না। এখন এনসিপি নতুন দল গঠন করেছে, তারাও বলছে। সুতরাং তরুণরা কিন্তু এরকম অ্যাডভান্স চিন্তা করছে, যে চিন্তা মানুষকে আকর্ষণ করছে। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসার পরামর্শ দেন। মিশ্র পদ্ধতি, যেমন যেখানে উচ্চকক্ষটা আমাদের ওই যে দলের ভোটের হারের ভিত্তিতে হওয়াটা বাঞ্ছনীয় হবে এবং এটা রিয়েলি চেকস অ্যান্ড ব্যালেন্সের একটা পদ্ধতি প্রতিষ্ঠিত হবে। নাগরিক কোয়ালিশনের প্রস্তাব উচ্চকক্ষে কোনো আইন প্রণয়ন করতে পারবে না, তবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2 কক্ষের অনুমোদন লাগবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ইরানের সঙ্গে বড় পরিসরে দীর্ঘ যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের টানা 8 দিনের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব ও হাইফা ক্ষতিগ্রস্ত হলেও ইসরায়েলের দাবি বড় কিছু ঘটেনি। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের জয় হয়েছে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে খামেনির দাবি তাদের বীরেরা সাহসিকতার সঙ্গে শক্তি দেখিয়েছে। দখলদার ইসরায়েলকে বিচারের মুখোমুখি করে আলোচনায় ফিরতে চায় তেহরান। একই সাথে জাতিসংঘে বৈঠকে ইসরায়েলকে তুলোধুনো করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। শনিবার ভোরেও ইরান থেকে উল্কার মতো একের পর এক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে ইসরায়েলে। এতে বিধ্বস্ত হচ্ছে বহুতল ভবন ও সরকারি স্থাপনা। ইরানের পাল্টা আক্রমণের তীব্রতা বাড়ায় তেল আবিব, হাইফা, আশুদ সহ ইসরায়েলের মধ্য অঞ্চল অনেকটাই জনশূন্য। তারপরও যারা নিজেদের ঘরবাড়িতে অবস্থান করছেন, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার সতর্কতা সাইরেন বাজার সাথে সাথে জড়ো হচ্ছেন আশ্রয়কেন্দ্রে। ইরানের হামলায় দিশেহারা ইসরায়েলরা যুদ্ধবন্ধের আকুতি জানালেও তাতে কান দিচ্ছেন না প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উল্টো আরও বড় ধরনের দীর্ঘস্থায়ী যুদ্ধের সতর্কবাণী দিয়েছেন তিনি। ইরান এখন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে। এই হুমকি দূর করতে শিগগিরই আমরা বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছি। ইরানিদের সামনে কঠিন দিন অপেক্ষা করছে। ইরানের হামলার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার রাতে আইডিএফের নতুন হামলায় অংশ নেয় 15টি যুদ্ধ বিমান। তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে আবাসিক ভবনে বিমান হামলায় মারা গেছে 16 বছরের এক কিশোর। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতেও হামলার দাবি করেছে তেল আবিব। এই যুদ্ধে ইরানের চেয়ে ইসরায়েল ভালো করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মুহূর্তে তাদের হামলা বন্ধ করতে বলা তার জন্য কঠিন বলেও মন্তব্য করেন তিনি। যদি কেউ জয় পায় তাহলে তাকে হামলা বন্ধ করার অনুরোধ করা কঠিন। যদি কেউ হারে তখন তাকে বলা সহজ। কিন্তু আমরা কথা বলার জন্য প্রস্তুত এবং ইরানের সঙ্গে কথা বলছি। আমরা দেখব কি হয়। অন্যদিকে ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী তেহরানে বিক্ষোভ করেছেন লাখ লাখ ইরানি। লাখো জনতার এই বিক্ষোভকে জাতির সাহসের প্রতিফলন বলে উল্লেখ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আমাদের প্রিয় জাতি সাহসিকতার সঙ্গে তাদের শক্তি প্রদর্শন করেছে। ইরান বীরের জাতি। ইহুদিদের কাছে আমরা কখনোই মাথা নত করব না।
চিরশত্রু দুদেশের চরম উত্তেজনার মধ্যে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেন ইরান ও ইউরোপের একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও দখলদারদের বিচার না করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আমরা কোনো কূটনৈতিক আলোচনা করব না। ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং আত্মরক্ষার অধিকার আন্তর্জাতিক আইনে বৈধ। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হবে না। নিরাপত্তা পরিষদের বৈঠকের উদ্বোধনী ভাষণে অবিলম্বে ইসরায়েল ইরান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। নইলে এই সংঘাতের আগুন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না বলে সতর্ক করেন তিনি। ইসরায়েল ইরান সংঘাতের কেন্দ্রে রয়েছে পরমাণু প্রশ্ন। ইরান বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু তা মানছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে আমরা এর সমাধান চাই। বৈঠকে দেয়া বক্তব্যে ইসরায়েলকে তুলোধনো করেছেন পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়ার রাষ্ট্রদূতরা। ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি ইরানের সার্বভৌমত্ব ও গোটা অঞ্চলের শান্তি বিনষ্ট করছে। শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ বিশ্বভুবনে অভিভাবকের দায়িত্বে থাকলেও তাদের কোনো কথাই শোনে না যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। তাই দায়সারা বক্তব্য বিবৃতি ছাড়া এসব দেশের ক্ষমতা ও দাপটের কাছে বড্ড অসহায় জাতিসংঘ। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে হিমশিম খেতে হচ্ছে ঐকমত্য কমিশনকে। সংবিধানে গুরুত্বপূর্ণ সংশোধনে বিপরীত মেরুতে অবস্থান বিএনপির সাথে জামায়াত এনসিপির। মৌলিক সংস্কার রাজনৈতিক অনৈক্যকে দুর্ভাগ্যজনক বলছেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তবে তার আশা, বেশিরভাগ ইস্যুতে সবার একমত হওয়ার মাধ্যমেই প্রণয়ন হবে জাতীয় সনদ। বিস্তারিত জানাচ্ছেন ইকরাম হক সায়েম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পূর্তি হতে বাকি প্রায় 1.5 মাস, আর এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা জাতীয় সনদ তৈরি করতে চায় অন্তর্বর্তী সরকার। যদিও মৌলিক সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সাথে অনৈক্যই বেশি দেখা যাচ্ছে রাজনৈতিক দলের। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় প্রায় সব রাজনৈতিক দল একমত হলেও উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আছে ভিন্ন মত। সংস্কার কমিশনের প্রস্তাব মেনে ভোটের সংখ্যানুপাতিক নির্বাচন চায় জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 23টি দল। অন্যদিকে বিএনপি সহ 6টি দল চায় নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষের আসন নির্ধারণ। জাতীয় সনদটা হলো ঐক্যমত্যের ভিত্তিতে, তো ঐক্যমত্য সৃষ্টি করা এটা সমস্যা সংকুল এবং সময় সাপেক্ষ। মৌলিক সংস্কার যেখানে সংবিধান সংশোধন লাগবে সেখানেই সমস্যা। এটা দুর্ভাগ্যজনক। একটা বড় কারণ আমাদের রাজনীতিতে যে ভারসাম্য ছিল সেই ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। একটা বড় দল তারা ক্ষমতায় যাবে এটা প্রায় সবাই মনে করে। তো এই যে ভারসাম্যহীনতা কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে একক কর্তৃত্ব ক্ষমতা কমাতে একই ব্যক্তিকে দলীয় প্রধান, সরকার প্রধান ও সংসদ নেতা না করার প্রস্তাবে সায় নেই বিএনপির। যদিও এই প্রস্তাবে রাজি জামাত, এনসিপি। প্রধানমন্ত্রী পদ দুবারে সীমাবদ্ধ করার সুপারিশেও একমত হয়নি বিএনপি সহ 7টি দল। একই সাথে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়েও বিএনপির সাথে মতভেদ জামাত, এনসিপির। রাষ্ট্রপতি বিভিন্নভাবে নির্বাচনের প্রস্তাব এসছে যে সংসদের যে দুই কক্ষের ভোটের মাধ্যমে এবং গোপন ভোটের মাধ্যমে এই প্রস্তাব এসছে। তারপরে আরেকটা প্রস্তাব হলো একটা ইলেকট্রাল কলেজ, যেমন সব স্থানীয় সরকার প্রতিনিধিদেরকে নিয়ে একটা ইলেকট্রাল কলেজ। এরপরে অনেক দলেরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, আবার কিছু কিছু দলের ব্যাপারে তারা আগ্রহী না। এখন তো আমাদের বর্তমান পদ্ধতিতে প্রধানমন্ত্রী তিনি আবার সংসদ নেতা হন, একই সাথে তিনি দলের প্রধান হন। তো এটা কিন্তু একটা খুব ভয়ানক যে ক্ষমতার কেন্দ্রীভূতকরণ। এটার পরিণতিতে আমরা দেখেছি যে শেখ হাসিনা সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছে এবং দলের আর সরকারের সাথে বিভাজন দূরীভূত হয়ে গিয়েছে। সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন বাড়িয়ে 100 করার প্রস্তাবে বেশিরভাগ দল একমত হলেও চূড়ান্ত হয়নি নির্বাচন প্রক্রিয়া। সব মিলিয়ে মৌলিক সংস্কারে ঐক্য না এলে জুলাই সনদে সম্মত না হওয়ারও হুঁশিয়ারি দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, আশা করা যায় কিছু বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো। তো আমরা আশাবাদী এবং
যে আগামী মাসের মধ্যে, জুলাই মাসের মধ্যে আমরা একটা জাতীয় সনদ প্রণয়নের করতে পারবো এবং রাজনৈতিক দলগুলো এটা স্বাক্ষর করবে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার মুলতবি আলোচনার পঞ্চম দিনের সংলাপ হবে রোববার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামী জুলাই আগস্টে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট বিতর্ক প্রসঙ্গ অনুষঙ্গ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। অর্থনীতি একটা খাদের মতো ছিল, সেখান থেকে একটা ট্রাকের মধ্যে আনার বাজেট দেওয়া হয়েছে বলে জানান তিনি। অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা হবে, এখন থেকে আলোচনার মাধ্যমে নয়। জ্বালানি খাতে উন্মুক্ত টেন্ডার দেওয়া হবে। দুর্নীতি ও অপচয়কে দেশে অর্থনীতির সবচেয়ে দুটি খারাপ দিক উল্লেখ করে এসব কমিয়ে আনতে জাতীয় ঐকমত্য দরকার বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। সবচেয়ে বড় ট্যাক্স হচ্ছে ইনফ্লেশন। তো আমরা মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে আমরা মনে করি যে এটা সঠিক পথে এগোচ্ছে এবং আমরা আশা করি যে জুলাই আগস্ট মাস নাগাদ এটাতে একটা সিগনিফিক্যান্ট ড্রপ। আমরা দুর্নীতির বিষয়ে জাতীয় ঐক্যমত্য, সবাই দুর্নীতি করতে চান, কেউ কিন্তু বাদ নেই। রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক, কেউ বাদ নেই। আমরা চেষ্টা করতেছি যে অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা। আমরা যে যেই ব্যবসা করে পারবেন, প্রতিযোগিতা হবে যেখানে, আমরা সবকিছু উন্মুক্ত করে দিয়েছি। রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগে শিশুশ্রম বন্ধ করতে চায় সরকার। একথা জানিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, কিশোর গ্যাংয়ের মতো বিপথগামী শিশুদের পুনর্বাসনে বিশেষ প্রকল্প নেওয়া হবে। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকার বিভিন্ন প্রকল্পে ৩৫২ কোটি টাকা ব্যয় করলেও সুফল পায়নি ভুক্তভোগীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। শিশু শ্রমের মূল দায় রাষ্ট্রের নয়, সমাজের। এ নিয়ে বিতর্কে অংশ নেয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সমাজ কিভাবে ঠিক কত টাকা বাজেট বরাদ্দ দিতে পারে, যেটা আমার রাষ্ট্র দিতে পারে। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রেক্ষাপটে আইন প্রণয়ন হয়েছে এরকম কোন দৃষ্টান্ত কি আমরা দেখাতে পারবো? বিতর্ক শেষে মূল্যায়ন পর্বে কথা বলেন আইএলওর শ্রম প্রশাসন বিভাগের প্রধান নিরান রামজুঠান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সমন্বয় সংস্কার জায়েদা পারভিন। রাষ্ট্র তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, আমাদের সবাইকে একাত্ম হয়ে চেষ্টা করতে হবে। এ সময় শ্রম কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান বলেন, শিশু শ্রমকে জাদুঘরে পাঠাতে চায় সরকার। শিশু শ্রমের বিষয়টা একদম তলানিতে আছে, এটাকে আমরা সামনের সার্ভিসে নিয়ে আসতে চাই। সবার দায়িত্ব, এটি একটি সম্মিলিত প্রয়াসে আমরা বাংলাদেশ থেকে শিশু শ্রম আমরা মিউজিয়ামে পাঠাবো। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিগত সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। পতিত সরকার তাদের লুটপাটের এমন কোনো জায়গা বাদ নেই, তাদের যে পদচিহ্ন তারা রেখে যায়নি, সে কালো দাগ তারা রেখে যায়নি। আমরা শিশু শ্রম নিরসনের ক্ষেত্রে দেখেছি ৩৫২ কোটি টাকার যে প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু নানা অনিয়ম, নানা দুর্নীতি, নানা অপচয়ের কথা কিন্তু আমরা বিগত সরকারের আমলে আমরা দেখেছি। আমরা জানি যে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু ক্ষমতার পালাবদলের মধ্যে দিয়ে যাতে দুর্নীতির কোনো পালাবদল না হয়, আমাদের শিশু শ্রমের জন্য যে ফান্ডটি দেশি বিদেশি থেকে আসবে, সে অর্থায়ন যাতে শুধুমাত্র শিশু শ্রমের কাজের জন্য ব্যবহার করা হয়। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, রাষ্ট্রীয় পদে থেকে দুর্নীতি করলে তার দেশদ্রোহিতা। কল্যাণ রাষ্ট্র হিসাবে দেশকে গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, গণতন্ত্রের নামে স্বৈরাচারী মূল্যবোধ আর ফিরে আসার সুযোগ নেই। শিশু শ্রমকে আমরা শুধু নিবারণ করব না, আমরা শক্ত হাতে সেটাকে রোধ করব এবং লেবার মিনিস্ট্রির সাথে, শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা বৈঠকে বসব এবং তাদের সাথে যৌথভাবে আমরা পরিকল্পনা নিব। বিতর্কে চ্যাম্পিয়ন হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরে চ্যাম্পিয়ন দলের হাতে ৫০,০০০ ও রানার আপ দলকে ৩০,০০০ টাকা সহ ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে সোমবার থেকে আবারও কলম বিরতির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। বিকালে রাজধানীর আগরগাঁয়ের NBR ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় NBR সংস্কার ঐক্য পরিষদ।
এ সময় বলা হয়, সোমবার বাজেট পাশের কার্যক্রম থাকার কারণে সোমবার ঢাকার সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর 12টা পর্যন্ত এনবিআর এ অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা স্ব দপ্তরে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করবেন। পাশাপাশি এনবিআর কাঠামোগত সংস্কার কার্যক্রম সমন্বয় সাধনে নবগঠিত কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিত্ব রাখার দাবি জানানো হয়। দুর্নীতি, লুটপাট আর অনিয়মের কারণে বিগত কয়েক বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি পিরোজপুর পৌরসভার সড়কগুলোতে। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সড়কগুলো দেখে মনে হবে গ্রামের কোনো কাদামাটির রাস্তা। খানাখন্দে পানি জমে অধিকাংশ রাস্তায় চলাচলের অনুপযোগী, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের তথ্য ও ছবিতে রিপোর্টে আরো জানাচ্ছেন আশকুর রহমান। সড়কটি দেখে গ্রামের কোনো কাদামাটির সড়ক মনে হলেও এটি পিরোজপুর পৌরসভার মূল শহরের ৪ নং ওয়ার্ডের পশ্চিম শিকারপুর সড়ক। 1885 সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয় পিরোজপুর, আর 1990 সালে এসে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। কিন্তু সময় অনেক গড়ালেও প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে নাগরিক সুবিধা বিপর্যস্ত। পিরোজপুর পৌরসভার 90% রাস্তাই ভাঙা ও চলাচলের অনুপযোগী। ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বর্ষা মৌসুমে যা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। খুলনারও আগে পিরোজপুর পৌরসভা হয়েছে, কিন্তু সেই অনুপাতে পিরোজপুরের কোনো উন্নয়ন হয় নাই। এখানে নাগরিক সুযোগ সুবিধা বলতে নাই বললেই চলে। আমরা আসলে এই নাগরিক হিসেবে একটা কলঙ্ক। পৌরসভার রাস্তা বলতে সব রাস্তাই খারাপ, বিশেষ করে আমাদের শিকারপুরের এই রাস্তাটা, এই কান রাস্তাটা যথেষ্ট খারাপ। এখানে মাছের চাষ করা যায়, ধানের চাষ করা যায়, এরকম অবস্থা। ৪-৫ বছর ধরে রাস্তা একদম ভাঙ্গা, মানে যাতায়াত করা যাচ্ছে না। মেন রাস্তা তো এটা, শহরের ভিতরে যাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষের চরম উদাসীনতাকেই দায়ী করছেন পৌরবাসী। তবে পৌরসভার এই নির্বাহী কর্মকর্তা বলছেন, বরাদ্দ না থাকায় সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না। এই পৌরসভায় প্রায় 350 কিলোমিটার কাঁচা পাকা রাস্তা আছে, তার মধ্যে ম্যাক্সিমামই জরাজীর্ণ। আশা রাখি যদি সরকার বরাদ্দ বাড়াই দেয় আমাদেরকে, বা যদি এলজিডি কোনো প্রজেক্ট বা যদি পৌরসভা যদি স্পেশাল কোনো প্রজেক্ট দেয়, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। এ জেলায় 68 কিলোমিটার জুড়ে কাঁচা রাস্তা, যার অধিকাংশই চলাচলের অনুপযোগী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাগা। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নতুন করে বাংলাদেশের জন্য 50 কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। প্রতি ডলার 122 টাকা 37 পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ 6,118 কোটি টাকা। এই ঋণের মূল উদ্দেশ্য সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং আর্থিক খাতে স্থিতিশীলতা বাড়ানো। আজ বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস এই তথ্য জানায়। সংস্থাটি জানায়, সরকারের শাসন ব্যবস্থার শক্তিশালীকরণ ও প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা উন্নয়নে এই ঋণ সহায়তা করবে। সমালোচনা হওয়ায় প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নাও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এখনও দুর্নীতি হচ্ছে। অতিরিক্ত খরচ ও ত্রুটিপূর্ণ নকশার কারণে অধিকাংশ প্রকল্প কাটছাঁট করে ছোট করা হয়েছে। এ সময় প্রস্তাবিত বাজেটে এনবিআরকে দেওয়া 4,99,000 কোটি টাকা রাজস্ব আদায় শুধু অসম্ভবই নয়, অতি উচ্চাভিলাষীও বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ এমএ রাজ্জাক। কালো টাকা সাদা করার যে কথা, এটা এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে, অসুবিধা কি? অপ্রদর্শিত টাকা আয় হিসাবে দেখিয়ে উচ্চতম যেই করের হার, তার সাথে অন্তত আবার 5% যোগ করা উচিত পেনাল্টি। কি করে এই প্রকল্পগুলো এত দুষ্ট প্রকল্প হয়ে গেল এবং এগুলোতে এত দুর্নীতি কি করে হলো এবং এখনো হচ্ছে? কিছু রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে রূপান্তরিত করা যায় কিনা, যাতে করে এই ধরনের ভুল ত্রুটিগুলো আর হবে না। এবারে খেলার খবর।
অবশেষে ড্রই হলো বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার গোল টেস্ট। বাংলাদেশের বিপক্ষে 296 রানের টার্গেটে নেমে দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 72 রান তোলার পর ড্র নিয়ে নেন শ্রীলঙ্কার অধিনায়ক। এর আগে বাংলাদেশের 495 রানের জবাবে প্রথম ইনিংসে 485 রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। 6 উইকেটে 285 রানে দ্বিতীয় ইনিংসে ঘোষণা করে বাংলাদেশ। উভয় ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত হন ম্যাচ সেরা। পরাগ আনমানের রিপোর্ট। Yep, we have a draw after 26 test matches here in Galle. চতুর্থ দিন শেষেও যখন দুই দলের হাতে থাকে 17 উইকেট, সেই টেস্টের ভাগ্যে ড্র ছাড়া আর কিছুই লেখা থাকে না। তাই গল টেস্ট কাঙ্ক্ষিত ড্রই হলো। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উভয় ইনিংসে সেঞ্চুরি সহ বলার মতো বেশ কিছু অর্জন আছে বাংলাদেশের। 56 রানে অপরাজিত থাকায় সেঞ্চুরির সুবর্ণরেখা আগের দিনই দেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার পর আবারও সেই কীর্তি গড়লেন তিনি। তাতে টেস্টের অধিনায়ক হিসেবে ম্যাচের 2 ইনিংসে সেঞ্চুরি করা বিশ্বের 16তম ক্রিকেটার হলেন নাজমুল। প্রথম ইনিংসে 148 রান করার পর দ্বিতীয় ইনিংসে 125 রানে অপরাজিত থাকেন শান্ত। একটু পর 6 উইকেটে 285 রানে ইনিংস ঘোষণা দেন টাইগার অধিনায়ক। তখন 295 রানের লিড পায় বাংলাদেশ। 5 wickets haul. এর আগে 3 উইকেটে 177 রান নিয়ে ব্যাটিং করতে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। 22 রান নিয়ে মাঠে নামা মুশফিক ব্যক্তিগত 49 রানের পুঁজিতে রান আউটে কাটা পড়েন। 4 উইকেটে বাংলাদেশের সংগ্রহ তখন 237 রান। শ্রীলঙ্কার বিপক্ষে লিড 247 রানের। এরপর বৃষ্টিতে থেমে যায় খেলা। প্রায় 2.5 ঘন্টা পর মাঠে নেমে 3 রানের পুঁজিতে বিদায় নেন লিটন দাস। 2 রানের বেশি সংগ্রহ করতে পারেননি জাকের আলীও। তারা ব্যর্থ হলেও ম্যাচ জিততে হলে শেষ বিকেলে 37 ওভারে শ্রীলঙ্কাকে উঠতে হতো 296 রানের পাহাড় চূড়ায়। সেই চেষ্টাও করেছিলেন লঙ্কান সিংহরা। শেষ পর্যন্ত রানে ভঙ্গ দিয়ে ড্র মেনে নেয় ধনঞ্জয় ডি সিলভার দল। পরাগ আনমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের সহযোগিতা প্রয়োজন বললেন সিএসি। ভোটের আগেই নতুন আচরণবিধির প্রণয়ন। টাকা পাচার ও দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান। আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। কাল দুপুরের মধ্যে হল ছাড়ার নির্দেশ। ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধে পুলিশের লাঠিচার্জ। ইরানের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের। তেল আবিবে নতুন করে হামলা। জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করল রাশিয়া, চীন, পাকিস্তান। এবং সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে হিমশিম কমিশন। সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে বিএনপির বিপরীত বিরোধে জামায়াত, এনসিপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।